বলে দিব। আমি কান্দাকান্দ চেহারা নিয়ে বললাম, কোথায় জ্বালিয়েছি? আপনি আমার বইটা লুকিয়ে রেখেছেন কেন? 100 বার লুকাবো। সারাদিন পড়তে পড়তে এই 16 বছর বয়সে মোটা ফ্রেমওয়ালা দাদিমার চশমা ঝুলিয়ে বসে আছিস। সুন্দরী চেহারাটা পুরো চশমার আড়ালে ঢেকে গেছে। ওনার মুখে একথা শুনে ড্যাব ড্যাব করে বোকার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। এই, তুই কি টেরা? এভাবে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখছি। উনি ভাব নিয়ে বসলেন। সিল্কি কপালে লেপ্টে থাকা চুলগুলো ফু দিয়ে বললেন, দেখ দেখ, আমার মতো ড্যাশিং ছেলে আর কয়টা আছে এই এলাকাতে? তোর ক্লাসের সবগুলো মেয়ে আমায় দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ওই দিন তো রোজ নামের মেয়েটা আমায় একটা প্রেমপত্র দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, রোজ? ওই ক্লাস 7-এ পড়া রোজ? তুই ভাবতে পারিস আমি পড়ি কলেজে, আর ওই পুচকি আয়সা কিভাবে আমায় প্রেমপত্র দিয়ে গেল? আপনিও তালে তাল দিয়েছেন, তাই না? নইলে এত বড় সাহস পেত না। যেখানে আপনাকে সবাই ভয় পায়। মানে তুই বলতে চাইছিস আমি ওকে উস্কানি দিয়েছি? তোর আমাকে এতটা নিচু মনে হয়? নিচুদের তো নিচুই মনে করব, তাই না জঙ্কুক ভাইয়া? তুই আবারও আমায় ভাইয়া বলছিস। ভাইয়াকে তো ভাইয়াই বলবো, তাই না? এইভাবে কথা কাটাকাটি করে একসময় আমরা দুজন ঝগড়া লেগে যেতাম। কেউ কাউকে ছেড়ে কথা বলতাম না। যে যাকে যতভাবে পারি পচিয়েই ছাড়তাম। সাদা ভূত, গুন্ডা, বখাটে, এই 3টে ওয়ার্ড ছাড়া আর কোনো গালাগালি আমি জানতাম না। এই ওয়ার্ডগুলো ওনার উপর প্রয়োগ করতাম। কিন্তু আজ 5 বছর কেটে গিয়েছে। দুইজন দুইজনের কাছে থেকে অনেক দূরে, এক কথায় যোজন যোজন মাইল দূরে। উনি দূরে যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমার পাল্টে গেছে। এখন এক একটা দিন নিত্য নতুন কষ্ট নিয়ে আসে। দিনগুলো এমন কেন? এক একটা দিন এক জীবন কষ্ট নিয়ে আসে। প্রত্যেকটা রাত এক রাস যন্ত্রণা নিয়ে হাজির হয়। চারিপাশ নীরব, স্তব্ধ, যেন কেউ নেই। কেমন একটা অদ্ভুত মুহূর্ত, বিষাদময় জীবন। বুঝতে পারি না এমন কেন হয়, কেন হচ্ছে। বুকের ভেতর কান্নাগুলো দলা পাকিয়ে বের হতে চাইছে, কিন্তু মস্তিষ্ক সেটাও থামিয়ে দেয়। চুপচাপ বসে থাকাই শ্রেয়, এটাই যেন নিয়তি। বিকালবেলা বসে বসে হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস নামক উপন্যাসটি পড়ছিলাম। অলস বিকেল কাটানোর এই একটা কাজ আমি খুব মনোযোগের সাথে পালন করি। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, ফিউচার সাহিত্যিকা কেমন আছেন? চমকে পেছনে তাকালাম। কে? আড়াল থেকে আবারও কেউ উত্তর দিল, আমার সাথে বৃষ্টিবিলাস করবেন না? অচেনা কারো মুখে এই কথা শুনে আমি খুবই অবাক হলাম। বুকের ভেতর আটকে রাখা মন পায়রাটা ডানা মেলে উড়াল দিল আকাশে। কি কিছু বলছেন না যে? অচেনার কথায় আমার ঘোর কাটলো। ঘন পাপড়ি যুক্ত চোখ ফিরিয়ে লোকটাকে দেখে অবাক হলাম। আপনি? কে আপনি? ও, এত সহজেই আমাকে ভুলে গেলে? ভনিতা না করে আমার প্রশ্নের উত্তর দিন। আমি আপনার একজন পরিচিত, কিন্তু আপনাকে চিনি বলে মনে হচ্ছে না আমার। কিভাবে মনে থাকবে? ছোটবেলার কথা কি আপনার মতো ফিউচার সাহিত্যিকার মনে থাকবে? কাটা কাটা গলায় বললাম, কে আপনি? অচেনা এবার হো হো করে হেসে উঠল। বলল, সিরিয়াসলিতে তুই আমায় চিনতে পারিসনি? লোকটার মুখে নিজের নাম শুনে অবাক হলাম। চিন্তিত মুখে বললাম, জঙ্কুক ভাইয়া, এতক্ষণে চিনলি তাহলে? আমি মুখে হাসির রেখা টেনে বললাম, আপনার মতো বড় মাপের লোক যে আমার সামনে বসে আছে তা আমি আর ভাবতেই পারিনি। উনি বাঁকা হেসে বললেন, তাই? কেন? আপনার বেশভূষা, পোশাক, আচার আচরণের মধ্যে আপনার উচ্চশিক্ষা ও জ্ঞানের গম্ভীরতা প্রকাশ পাচ্ছে। আচ্ছা বাদ দে। কবে ফিরলেন দেশে? আজ। অবাক গলায় বললাম, আজ? হ্যাঁ, এসে সবার সাথে দেখা করে সোজা সবাইকে নিয়ে তোদের বাসায় চলে এলাম। কেন? কতদিন দেখি না তোকে, কতদিন হতে চললো। তুই তো চিনলি না। ঝগড়া না করতে পেরে আমার ফেটে যাচ্ছিল, তাই ঝগড়া করতে চলে এলাম। আপনি সেই পাগলই রয়ে গেলেন। মোবাইলে মাঝে মধ্যে কথা বলতেন, কিন্তু ভিডিও কল কখনো দেননি, তাই হঠাৎ করে চিনে উঠতে পারেনি। আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছেন। তুই তো আগের মতোই চশমা পরে সাহিত্যিকাই রয়ে গেলি। দেখেন, মোটেও খেপাবেন না আমায়। খেপাইছি কই? তোর
মন ভালো করার চেষ্টা করছি। আজকাল তো তুই অলওয়েজ মুড অফ করে রাখিস। কি সব ভাবিস বলতো? প্রেমে টেমে পড়েছিস নাকি, নাকি ছ্যাঁকা খাইছিস? স্টপ ইট ভাইয়া, আপনি এসব কি বলছেন? ভাইয়া বলছিস কেন? আমি তোর কোন জন্মের ভাই? শুরু হয়ে গেল ওনার বকবকানি। সেই ছোটবেলার মতোই ঝগড়াঝাটি। ভেবেছিলাম এত বছর পর দেশে ফিরেছে তাই ও সব ভুলে গেছে, কিন্তু না, সামান্যতম বদল ঘটেনি ওনার। আমিও কম না, পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিলাম। হাজারো কষ্ট যেন ওনার আগমনে চাপা পড়ে গেল। সব সময় ওনার সাথে আমার সাপে নেউলের সম্পর্ক। দুজন দুজনকে কিভাবে খোঁটা দিয়ে কথা বলবো তাতেই ব্যস্ত, ঠিক ছোটবেলার মতো। আপনি আমার এই জন্মের ভাই। উনি রেগে বললেন, থাপড়িয়ে দাঁত ফেলে দিব। তো নিজের ভাইকে ভাই বল, আমাকে না। তাহলে আপনিও আপনার বোনের সাথে ঝগড়া করুন, আমার সাথে না। ভাব নিয়ে বললাম, শোন, আমি তোর সাথে ঝগড়া করছি না। ঝগড়া করছেন না? তাহলে কি আমার সাথে মিষ্টি মধুর বাক্য আলাপ করছেন? আচ্ছা, আপনার মাথার প্রবলেমটা কি এখনো যায়নি, নাকি আগের চেয়েও বেশি? শোন, তোর এসব ফাউল কথাবার্তা আমি কান দিই না, যত সব। এই তোর মোটা টিকটিকে চশমাটা এখনো পরিস কেন রে? চোখে কিছু দেখতে পারিস না? কানাই রয়ে গেলি? আমি রেগে বললাম, আমি মোটেও কানা না। চশমা পরলে কেউ কানা হয়ে যায় না। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। আর তোর কারণ হচ্ছে বই। বই পড়তে পড়তে একবারে চোখের 13টা বাজিয়ে ফেলেছিস। আবার আমাকে বলছিস যে আমার মাথায় প্রবলেম। তোর আসলে অনেক প্রবলেম। আরে আজব তো, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। সব সময় আমার পেছনে লাগার স্বভাব এই বুড়ো বয়সেও যায়নি। ফাউল লোক একটা। এতটুকু বলতেই কানে এলো আম্মুর ডাক। ডাকাডাকি করে পুরো বাসা ফাটিয়ে ফেলছে। কি এভাবে ডাকছো কেন? তোমার ভাইয়ের ছেলে যে সুদূর অস্ট্রেলিয়া থেকে আসলো, আমাকে জানালে না? তোকে জানাবো কেন? আমার ভাইয়ের একমাত্র ছেলে, সে আসছে না আসছে তোকে বলবো কেন? তুই কি প্রধানমন্ত্রী? ও, ভাইয়ের ছেলে সব। আর আমরা ভাই বোনরা তোমার কাজের লোক। তো কাজের মেয়েকে এত ডাকাডাকির কারণটা দয়া করে বলবেন কি আম্মাজান? তুই আবার আমার সাথে বেয়াদবি করছিস। বেয়াদবি না আম্মাজান, আপনার হুকুম শোনার আশায় কান পেতে বসে আছি। দয়া করে বলুন। তুই আমার ভাইয়ের ছেলেকে নিয়ে এত বড় কথা বলছিস যখন, তখন এর শাস্তি হলো তুই কোনো সাহায্য করবি না আমায়। আমি খুশিতে লাফিয়ে উঠলাম। আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। এসে দেখি জঙ্কুক ভাইয়া বৃষ্টিবিলাস বইটি নিয়ে বসে আছেন, মুখ থমথমে। কিছু কি হয়েছে আপনার? উনি জবাব দিলেন না। কথা বলুন, নাকি বোবা হয়ে গেলেন? এই ডিয়ারিং মেয়ে, তুই আমায় বোবা বললি? ও, মুখে খই ফুটলো তাহলে। কি বললি? আরে আপনি কালা নাকি? এতক্ষণ যাবত ডাকছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন? কথাই বলে ভালোর কোনো দাম নেই। ভালো করে জিজ্ঞাসা করলাম, কিছুই বললেন না। যেই বোবা ডাকলাম অমনি শুনে ফেললেন। আজব, তোর আজ কি হাল করি দেখিস। আজব, কি করলাম আমি? তুই এত পড়িস কেন? তাতে আপনার কি? এই জন্য তুই এতদিন গোমরা মুখ করে ঘুরতি, তাই না? বই পড়ে আবার গোমরা মুখ হওয়া যায় নাকি? ডেফিনেটলি হওয়া যায়। যেমন তুই। আমি কি? দেখ, এই বৃষ্টিবিলাস বইটার লাস্ট অংশটুকু পড়লাম একটু। পড়ে আমার বুকের ভেতরটা কেমন উথাল পাতাল শুরু হলো। সবশেষে গল্পের নায়িকা একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। তার চোখে জল এসেছে এই কঠিন সিদ্ধান্ত নেবার কারণে। কেমন কঠিন এক সিদ্ধান্ত দেখলি? তাতে কি হয়েছে? অনেক প্রবলেম। আপনার এসব ফাউল কথা শোনার টাইম আমার নেই। এইসব রোমাঞ্চকর কাহিনী পড়ে তুই এমন হয়েছিস, তাই না? এই, আপনি এসব ফাউল কথা বন্ধ করুন তো। তোকে দেখে নিব তে, আমার পাত্তা না দেওয়া। পরে দেখেন, এখন আম্মু ডাকছে খাবার খেতে। যান। তোর মা আমায় আবার জ্বালিয়ে খাবে। জানিস, আসার পর থেকে ফুফি বলে আমি নাকি শুকিয়ে কাঠ। কি খাই, কেন খাই, এত কম কেন খাই, আমার যত্ন কে নেয়। আরে বাবা, এখন আমার খাওয়ানোর নামে অত্যাচার করবে। আমি ওনার কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়লাম। আর উনি আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে উনি একটা টানে আমার চশমাটা খুলে দিলেন। আমার চশমা দিন। দেব না। কি করবি তুই? দিন বলছি। খুব তো হাসছিলি, এখন হাস। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়। দেখুন। কি দেখবো? যে তুই টেরা? আরে তোর বিয়ে দিতে তো অনেক প্রবলেম হবে। কি যে করিস না তুই। আমি টেরা না।
তুই টেরা না, তাহলে চশমা চাইছিস কেন? আমার চশমা আমি চাইবো না চাইবো সেটা আপনাকে জানাবো কেন? কে আপনি? যত সব ফাউল লোক। তুই ফাউল, দেখছিস? কি দেখবো? যখন সময় হবে তখন দেখবি। আপনি যাবেন এখান থেকে, আজব প্রাণীটা। কে তুই? আমায় প্রাণী বললি? ওনার রাগী চেহারা দেখার আগে আমি রুম থেকে বেরিয়ে এলাম। দৌড়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মামুনির পাশে বসে পড়লাম। আমায় দেখে মামুনি বলল, তো এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার, রুমে বসে পড়ছিলাম। আর অমনি তোমার গুণাধর ছেলে চলে এলো ঝগড়া করতে। সে কি, সেই ঝগড়া? আমার আম্মু নামক ব্যক্তিটি বলল। থাক না ভাবি, ছেলেটা কতদিন পর এলো। আর ঝগড়া আমার ভাইয়ের ছেলে করেনি, আমার ধেরি মেয়ে করেছে। ওর স্বভাব তো আমার অজানা নয়। তে ভালো মেয়ে, ও কখনো ঝগড়া করতে পারে না। জঙ্কুক আমার ছেলে, আমি ওকে চিনি। ঝগড়া করতেই ও এসেছে। মামনির এক কথা, আম্মু যেরকম জঙ্কুক ভাইয়ার পক্ষে সবসময় থাকে, মামনিও তেমন সবসময় আমার পক্ষে থাকে। এই নিয়ে এখন আম্মু আর মামনির কথা বলছে যে কে ঝগড়া করে, আমি নাকি জঙ্কুক ভাইয়া। ওদের কথা শুনে আমি ওখান থেকে উঠে চলে এলাম। মামা আমায় ডাক দিয়ে বলল, কেমন আছো তে? ভালো, তুমি? আমিও ভালো। আমাদের বাসায় যাও না কেন? রাগ করেছো মামনি? আমি মামুর সাথে কথা বলতে বলতে ভেতরের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো জঙ্কুক নামের ঝঞ্ঝাটি। আমাকে দেখে বলল, এই তোর হাইট এত কম কেন? আমি দেখ কত লম্বা। লম্বা হলে তাল গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আপনাকে ওইখানেই মানাই, এখানে না। আমাকে ইনসাল্ট? তুই বড্ড বার বেড়েছিস তে। আমিও চুটকি বাজিয়ে বললাম, তাই নাকি? তুই আমার সামনে ভাব নিচ্ছিস, টেরা কোথাকার। 100 বার ভাব নিব। আমার মাকে কিভাবে হাত করলি ডাইনি মেয়ে? আপনি আমার মাকে কিভাবে হাত করলেন, অসভ্য লোক? ভেঙাচ্ছিস আমায়? উনি রেগে মেগে ফায়ার হয়ে বললেন, কে? আমি ভয়ে ফায়ার ব্রিগেডের খবর দেওয়ার পরবর্তীতে দৌড়ে গিয়ে মামনির পাশে বসে পড়লাম। যাক বাবা, বাঁচা গেছে। মনে মনে দোয়া করছি। আর এমন সময় তোকে যে কি করবো রে তে, তা পরে টের পাবি। আমার মোবাইলে মেসেজ পাঠালো জঙ্কুক ভাইয়া। যাকে পরে যা করার করবে। এখন নিশ্চিন্তে মামনিদের পাশে বসে ওদের গভীর আলাপ শুনছি। ওদের আলাপের প্রধান বিষয় হলো জঙ্কুক ভাইয়ার ছোটবেলার কাহিনী। আমিও মনোযোগ দিয়ে সব শুনছি। এক পর্যায়ে মামনি আম্মুকে আর খালামণিকে বলল, জানো জঙ্কুক ছোটবেলায় যে দুষ্টু ছিল। একবার এক খ্রিস্টান মেয়েকে দেখে বাসায় আসলো। 2 দিন ছেলের মন খারাপ। ওর আব্বু গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? তো ও কি বললো জানো? আমি উৎসাহ নিয়ে মামনিকে জিজ্ঞাসা করলাম, কি বললো? বললো যে ওই খ্রিস্টান মেয়ে নাকি ওকে বকা দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তারপর বললো, ওই খ্রিস্টান মেয়েকে নাকি ওর খুব পছন্দ। জঙ্কুক নাকি ওই মেয়েকে বিয়ে করবে। তো জঙ্কুক ওই মেয়ের পিছু পিছু একদিন গির্জায় পৌঁছালো আর সুযোগ পেয়ে ওই মেয়েকে প্রপোজ করলো, তাও জবা ফুল দিয়ে। আর ওই মেয়ে ওই পিচ্চি ছেলেটার এসব কাণ্ড দেখে যতটা না রাগ করলো, তার চেয়ে বেশি রাগলো গির্জার বাগানে জবা ফুল ছেঁড়ার অপরাধে। আমি হেসে মামনিকে বললাম, তাই? বেচারার মনটা ভেঙে গেছে। আম্মু আমার হাসি দেখে রেগে বলল, তুই হাসছিস কেন? আমার ভাইয়ের ছেলে রাগ করেছে, ওর মন খারাপ হয়েছে, আর তুই দাঁত কালাচ্ছিস, বেহায়া মেয়ে। তোমার ভাইয়ের ছেলের পছন্দটা দেখলে না, খ্রিস্টান মেয়ে। আচ্ছা মামনি, তখন ওদের বয়স কত ছিল? জঙ্কুকের 7 আর মেয়েটার 16। মামনি হেসে বলল, জঙ্কুক কিন্তু সত্যি মেয়েটাকে অনেক পছন্দ করতো। হায়, তোমার ছেলে। ওই বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে না, দাঁড়াও বলে রুমের দিকে আসতে লাগলাম। মামনি বলল, কোথায় যাচ্ছিস? এখানে বস। রুমে যাই, তোমরা গল্প করো। রুমে এসে দেখি বেটা আমার গোছানো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে। দেখেই রাগ হলো আমার। আস্তে আস্তে ওনার কাছে গিয়ে বসলাম। কুচকুচে কালো চুলগুলো বাতাসে উঠছে। আমি কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম। মনের ভিতর কোথাও সেই রাগটা আজ খুঁজে পেলাম না। ওনার পাশে বসে আমি যেন কোন ভাবনায় হারিয়ে গেলাম। তখন বিকালটা মরে এসেছে। চারিদিক জানান দিচ্ছে শীতের আগমন। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ড্রয়িং রুম থেকে আসছে হাসির আওয়াজ। এমন মরা বিকেলে কোনো এক আশ্চর্য অনুভূতি মনের কোণে জাগ্রত হচ্ছে।
ধীরে ধীরে টের পেলাম কারো হাত যেন আমার কোমরের জামার উপর দিয়ে। ভাবনার জগৎ থেকে পরক্ষণে নিজের অস্তিত্বে ফিরে আসলাম। কিন্তু একই আমার কোমরে হাত দিল কে? রুমে তো কেউ নেই, পাশে শুয়ে আছেন জঙ্কুক ভাইয়া, কিন্তু উনি তো গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে এটা কি হ্যালুসিনেশন নাকি কল্পনা? যেটাই হোক, তার স্পর্শে ছিল অনেকটা ভালোবাসা, বিশ্বাস, আকুতি। এই মুহূর্তটা যেন এক অন্যরকম ভালো লাগা বয়ে নিয়ে এসছে। কি আমার পাশে বসে কি করছিস রে? আমি আমতা আমতা করে বললাম, কিছু না ভাইয়া, এমনি। তাই? কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি? এই যে তুই আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে এসেছিস, চুপি চুপি, কেউ জানবে না। তোর এই মতলব ছিল রে তে, আমায় মেরে ফেলতে চাস? আমি অবাক হয়ে বললাম, কি? তুই তো আমাকে মেরে ফেলতে চাস, নইলে ঘুমের মধ্যে তুই আমার পাশে বসে কি মতলব আঁকছিলি? তোকে আমার চেনার বাকি নেই, বুঝলি? ফাজিল মেয়ে, সাংঘাতিক। বাপরে বাবা, আমি এতক্ষণ না জাগলে তুই নিশ্চয়ই বালিশ চাপা দিতি আমায়, আর আমি দম বন্ধ হয়ে হাত পা ছুঁড়ে মারা যেতাম। বড় বড় নিঃশ্বাস ফেলে বলল জঙ্কুক। রেগে বললাম, আমার অন্যায় হয়েছে আপনার পাশে বসা, আমার বিছানায় ঘুমিয়েছেন, অ্যাটলিস্ট থ্যাঙ্কস না বলুন, সম্মানটা তো দিতে পারেন। আসলে আপনার নিজের প্রতি নিজেরই সম্মান নেই, অন্যদের আর কি রেসপেক্ট করবেন? এটা তোর বিছানা যে তার কোনো প্রুফ আছে? যদিও তোর হয় তাহলে শুনে রাখ, এতক্ষণ আমি রুমে ঘুমিয়েছিলাম না, ডাস্টবিনে ঘুমিয়েছিলাম। সো আই রিকোয়েস্ট ইউ, রুমটা তোর হলে প্লিজ পরিষ্কার কর, নাক সিটকে বলল জঙ্কুক। এই কথা শুনে পুরাই রেগে গেলাম। আমাদের বাসা অলওয়েজ পরিষ্কার থাকে, কোনো সময় নোংরা থাকে না, আর উনি ইচ্ছা করে আমায় ইনসাল্ট করছেন আমি বেশ বুঝতে পারছি। রাগলে তোর চেহারা পুরোই পেতনি হয়ে যায়। আসলে তুই ভাবিস রাগলে তোকে হিরোইন লাগে, তাই না? তোর ধারণা আসলে ভুল। তো নোংরা ঘরে বসাচ্ছেন কেন? নোংরা রুমে তো নোংরা মানুষই থাকে, আমি নোংরা হলে আপনিও নোংরা। বাদ দে, এখন গান শোনা, কতদিন শুনি না। জেনে রাখুন, আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি। কেন? লেখিকা হবি বলে? আমি বলতে চাই না। বেশি ভাব শিখেছিস? ভাবের কি আছে? আমি আমার ডিসিশন আপনাকে বলবো কেন? পাগলা কুকুরে কামড়েছে আমাকে? আমি আপনার সাথে কিছু শেয়ার করতে চাই না। উনি আমার দিকে রেগে বালিশ ছুঁড়ে দিয়ে বললেন, বলতে তো হবেই তোকে। আমাকে বলবি না? এত বড় সাহস? বল বল। ও, রাস্তার কুকুর বললেই আমি তাকে সব বলে দিব? আজব পাবলিক সব। এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনে ঝগড়া শুরু করলাম। ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে নিয়ে গেল। জঙ্কুক ভাইয়া বালিশ ছুঁড়ে মারেন, আমি বই ছুঁড়ে মারি। উনি আমার খাতা, জামা কাপড় সবকিছু আমার দিকে ছুঁড়ে মারছেন, আমিও ছুটছি। একসময় ক্লান্ত হয়ে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আর বেচারা রেগে ফায়ার, সে নাকি আমায় দেখে নেবে। আমিও হুমকি দিলাম যে ব্যাটার অবস্থা খারাপ না করলে আমিও না। এভাবেই ঝগড়া খুনসুটি করতে করতে 3 মাস কেটে গেল। দুজনেরই তা কুমড়ার সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। আমার মনে হয় ওনার একমাত্র লক্ষ্য হলো আমাকে শান্তিতে থাকতে না দেওয়া, সারাক্ষণ পিছু লাগবে। দুদণ্ড নিস্তার নেই। এভাবেই শীতকাল এসে গেল। শীতের সময়টা এবার গ্রামে কাটানোর ইচ্ছা আম্মু আব্বুর, তাই সবাই প্ল্যান করে গ্রামে যাবে। এ নিয়ে আমি আর আমার বোন মহা খুশি, কিন্তু ওই জঙ্কুক ভাইয়া যাবে, তাতেই আমার আপত্তি। যেদিন যাব তার আগের দিন আমি আম্মু মামুনি শপিং এ গেলাম, অনেক অনেক শপিং করে নিয়ে আসলাম। শপিং এর প্রধান জিনিসটা ছিল শীতের কাপড়, গ্রামের গরিবদের বিলিয়ে দেওয়ার জন্য কেনা হয়েছিল। যাই হোক, এটা নিয়েও ওনার সাথে মাথা ভাঙাভাঙি রকম ঝগড়া হয়ে গেল। তুই নিজেকে মহান বানাতে চাস? মোটেও না। জানি জানি। কি জানেন? তোর কুমতলব গুলো। আমার কোনো কুমতলব নেই। তোকে আমার থেকে বেশি আর কে চেনে? শীত বস্ত্র বিলিয়ে দিয়ে গ্রামের মানুষের কাছে নেত্রী সাজতে যাস। পরের দিন খবরে দেখাবে তে নামের এক বিদেশি নারী গ্রামের অসহায়দের মাঝে শীত বস্ত্র বিলিয়ে দিয়ে মহান কাজ করেছেন। সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। অসহ্য। সত্য বললে সবারই গায়ে লাগে বলে উনি আমার দিকে এগোতে লাগলেন। আমি পিছুতে পিছুতে চেয়ারের উপর বসে পড়লাম। কাটা কাটা গলায় বললাম, আপনার এসব অসামাজিক কর্মকাণ্ডগুলো আপনাকে মানায় না। উনি আমার চুলগুলোতে ফু দিয়ে বাঁকা হেসে বললেন, তাই তুই জানিস
আমি পরের দিন রাতে শেষ করা আধ্যাত্ম ব্যয় করতে চলে এলেন আমাদের বাসায়। এসেই বক বক শুরু করলেন, তুই জানিস আমি কত ভালো এবং রোমান্টিক ছেলে? আমার জানার দরকার নেই, আপনি সামনে থেকে সরুন। আমার কলিজার উপর উঠছেন কেন? হোয়াট, তোরও কলিজা আছে? আমি তো ভাবছিলাম তুই একটা রোবট, কোনো কলিজা নেই তোর। আর কলিজা থাকলেও আমার সামনে এত কথা বলতে পারতি না, আমার থেকে 10 হাত সামাজিক দূরত্ব মেনটেন করতি। জঙ্কুক ভাইয়ার এসব কথা শুনে আমার মেজাজ চড়ে গেল। ঝোড়ো গলায় বললাম, আমি মানুষ, রোবট না। আমি না হয় চশমা পরে কানা হলাম, আর আপনি এত বড় আস্ত মানুষটাকে চোখে পড়লো না? সিরিয়াসলিতে তুই মেয়ে মানুষ? আমি তো ভাবলাম যে। আমি সন্দেহের চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, কি মানে হিজড়া আর কি? কি আমি হিজড়া? আমাকে দেখে আপনার হিজড়া মনে হয়? মামুনি, একটু জোরেই চিৎকার করছিলাম, আর এই চিৎকার শুনে জঙ্কুক ভাইয়া আমার মুখ চেপে ধরলো। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তখন বিকাল মোড় এসেছে। শেষে বিকালের সোনা মোড়ানো রোদ ঝিকঝিক করে আছড়ে পড়ছিল। জানালা গলে আসছিল শেষ বিকালের হৈমন্তী বাতাস। মন কেমন করা মিষ্টি ফুলগন্ধি বুনো হাওয়ায় বাতাস ভারী। এই মুহূর্তে নিজেকে কেমন পাগল পাগল লাগছিল। ভাবনার চাদর মুড়ে থাকা শেষ চিন্তাটুকুর মাঝেই ফট করে আমার ঠোঁটে চুমু দিয়ে বসলো জঙ্কুক ভাইয়া। সময় যেন থমকে গিয়েছে, বাতাসে ফুলগন্ধি হাওয়াটা আরো যেন ঘন হচ্ছে। আমি কিছু বলতে যাব তার আগেই জঙ্কুক ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। আমার মনে হলো উনি পালিয়ে গিয়েছেন। আমি নিজেকে সামলিয়ে নিয়ে ওনার এই কাজের মতলব খুঁজতে লাগলাম। মস্তিষ্কে ঘাম ছড়িয়ে ফেললাম, তাও কোনো কারণ খুঁজে পেলাম না। ভাবনার খাতা বন্ধ করে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে দেখি উনি নেই, বোধহয় বাসায় চলে গিয়েছেন। আমি আমাদের 3 তলা ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। আকাশ যেন তার মন খারাপের কথা ভুলে গিয়েছে। আগের দিন দুপুরের দিকে একটু রোদে দেখা পেলেও দিনের শেষ ভাগে আবারও ধেয়ে এসেছিল ঠান্ডা বাতাস, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যায় রেল স্টেশনে নিজের সালোয়ার কামিজের উপর লাগানো ওভারকোট আর মাফলার সামলাতে হিমশিম খাচ্ছি আমি। আমার আবার একটুকুতেই ঠান্ডা লাগার ধাঁচ। তাই আম্মুর আদর মাখা বকবকানি নামক প্যারায় অতিষ্ঠ হয়ে মাফলার নামক বিরক্তিকর জিনিসটা দিয়ে নাক মুখ পেঁচিয়ে রেখেছি। নিজেকে এলিয়েন মনে না হলেও এই মুহূর্তে জঙ্গি মনে হচ্ছে। বিরক্তির ঠেলা নিয়ে ঝিম করে বসে আছি স্টেশনের বসার জায়গায়। শীতের রাত হওয়াতে মানুষজন কম, ট্রেন ছাড়তে আরো 1 ঘন্টা লেট হবে। আব্বু আর জঙ্কুক ভাইয়া তো রেগে বকাবকি করছে রেল কর্তৃপক্ষের সাথে। এক পর্যায়ে টিপ টিপ বৃষ্টি শুরু হলো। সেদিনের পর জঙ্কুক ভাইয়া আর আমাদের বাসায় আসেনি, হয়তো আমার কারণে। আমি যদি কিছু মনে করি বা বলি, যাই হোক, আমি তো এর কারণ জানবো। এখন ওনাকে ছাড় দিচ্ছি, কথা বলছি না। যাই হোক, বৃষ্টির তোর বেড়ে যাওয়ায় আম্মু এসে বসলো আমার পাশে। গজগজ করতে করতে বলল, যত সব ঝামেলা, তোর আব্বু হলো 1 নম্বরের গাধার গাধা। আমি আর চোখে তাকিয়ে বললাম, কেন? কত করে বললাম গাড়ি দিয়ে চলে যাই, ঝামেলা হবে না। আমার কথা শুনলো না তো, তাই এখন বিপদে পড়েছে। বুঝুক ছালা, ট্রেনে তো ভালোই মজা হবে। ও আসছে বাপের বেটি, এক চড়ে দাঁত ফেলে দিব। বাপের সাইড নিয়ে কথা বলছিস? তুমি বুঝতে চাইছো না কেন? ট্রেন দিয়ে গেলে কত সুন্দর চাঁদ দেখা যায়, অনেক গ্রাম, সুন্দর নদী, রাতের আকাশ। তোর মাথার ভূতগুলো এখনো যায়নি? সাহিত্যিকের মতো কথাবার্তা ছাড়, নইলে চুলের মুঠি ধরে দিব 1 ছুঁড়। আম্মু, তুমি বুঝবে না। তুই বোঝ, তুই আমার সন্তান। আমি যা বোঝাবো তুই তাই বুঝবি। মা মেয়ের কথাবার্তার মাঝখানে এসে দাঁড়ালো জঙ্কুক ভাইয়া। আমার দিকে না তাকিয়ে বললেন, ফুপি, তোমার ওই রুগিলা মেয়েকে নিয়ে যাচ্ছ যে, গিয়ে তো শুধু শুধু ঝামেলা বাড়াবে। এই করবে সেই করবে, তারপর অসুস্থ হয়ে যাবে। আম্মু ভেবে বলল, ঠিক বলেছিস, এই ঢ্যাঙিটাকে নিয়ে কি করব বল? তোর ফুপার মাথায় তো ভীমরতি ধরেছে, দেখছিস না? যত সব যেমন বাপ তেমন মেয়ে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আম্মুকে একটা কড়া কথা শুনিয়ে দিয়ে আব্বুর পাশে গিয়ে বসে রইলাম। আর আম্মু যেন আমার কথা গায়ে মাখলো না, দিব্যি জঙ্কুক ভাইয়ের সাথে আলাপ জমাচ্ছে। এত কিসের আলাপ বুঝলাম না। বৃষ্টির তোর কমেছে একটু। জঙ্কুক ভাইয়া সবার জন্য স্টেশনের টি স্টল থেকে ধোয়া ওঠা গরম চা এনেছে।
সবার হাতে হাতে কাপ ধরিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে দিল না। রাগে অপমানে আমার চোখ বেয়ে গড়িয়ে আসলো পানি। কিছুক্ষণ পর দেখি উনি একটা বড় কফি মগ নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, খেয়ে নে, গরম আছে এখনো। বলেই গুটি গুটি পায়ে আম্মুর পাশে গিয়ে বসলেন। থেমে থেমে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর এদিক ওদিক দেখছেন। আমিও গরম কফি লোভ সামলাতে না পেরে খেতে লাগলাম। সবার জন্য চা আর আমার জন্য কফি। বাহ, নিজেকে স্পেশাল স্পেশাল মনে হলো। চারপাশে কেমন অদ্ভুত চুপচাপ। বৃষ্টি ছিটে ছিটে পানিতে স্টেশনের প্ল্যাটফর্ম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। কুয়াশার ধোঁয়ার মতো উড়ছে হাওয়া, মিষ্টি মধুর হাওয়া উত্তাল। ধোঁয়া ওঠা নরম কফির স্বাদটা লাগছে অমৃতের মতো। রাতের আকাশে দুরন্ত গতিতে চলছে সাদা সাদা মেঘের কুঞ্জ। উড়ে চলেছে শঙ্খচিলের ঝাঁক। এত রাতে তা দেখে আমি অবাক। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে আমি হারিয়ে গেলাম কবিতার রাজ্যে। অস্পষ্ট গলায় আবৃত্তি করতে লাগলাম। ট্রেনে উঠে সবার ঘুমিয়ে পড়া অভ্যাস আছে, এখনো সেটাই হয়েছে। আমি চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছি। কামরাতে বেশি মানুষ নেই, আমরা 10-12 জন আছি। ইতিমধ্যেই জাঙ্কুক ভাইয়ার আব্বু মানে আমার মামা নাক ডেকে ঘুম দিয়েছেন। বাকিরাও সবাই ঢুল ঢুল। আর এদিকে আমি সজাগ, তাকিয়ে দেখছি বাইরের দৃশ্য। রাতের বেলা সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগে। দূরের ধান ক্ষেত, পাশে পাট ক্ষেত, গম ক্ষেত বাতাসে তুলছে। অন্ধকারে সেসব লাগছে কালো। নদীগুলোর ছলছল শব্দ ভীষণ ভালো লাগে আমার। জানালার পাশে বসে আছি আমি। দূরের গ্রামগুলিতে টিম করে বাতি জ্বলছে, দেখা যাচ্ছে সেগুলো কারোর চোখ। আমি এসব দেখছি আর শিহরিত হচ্ছি। বাইরে আবারও টিপ টিপ বৃষ্টি পড়ায় আমি হাতটা জানালার বাইরে রাখলাম। এমন সময় হন্তদন্ত হয়ে জাঙ্কুক ভাইয়া এসে আমার পাশে বসলেন এবং আমার হাতটা টেনে বাইরে নিয়ে আসলেন। আমি রেগে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো? কোনটা? ভুরু কুচকে বলল জাঙ্কুক ভাইয়া। আমার হাত ভিতরে নিয়ে আসলেন কেন? আমার ইচ্ছা, বলেই সিটে হেলান দিয়ে বসে দুটো পা উপরে তুলে দিলেন। মোবাইল টিপতে টিপতে বললেন, এই দে, তোর মাথায় কি কোনো ছিট আছে? আমি রেগে বললাম, না। তাহলে এরকম কাণ্ড করলি কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি কাণ্ড? এই যে এত রাতে ট্রেনের জানালা খোলা রেখেছিস, আবার সুন্দর হাত দুটো বাইরে মেলে দিয়েছিস, তাতে কি হয়েছে? কিছু হয়নি বলছিস? আরে কি সমস্যা? আমার হাত আমি বাইরে দিব না দিব, তাতে কার কি সমস্যা হবে? জানিস না রাতে ট্রেনের জানালা খোলা রাখা নিষেধ? কেন? কারণ দুর্বৃত্তরা রাতে ট্রেনে হামলা করে। চোর ডাকাত বাটপাড়েরা সব রাতে বের হয়। এই অদ্ভুত কারণে আমি জানালা বন্ধ করে বসে থাকবো? আজব। আরে গাধি, তুই যে এভাবে বাইরে হাত দিয়েছিস, এখন যদি কেউ তোর হাত দুটো কেটে ফেলতো তখন তখন কি করতি? বা জানালা দিয়ে কেউ অ্যাসিড ছুঁড়ে দিল বা অন্য কিছু করলো তখন? এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু অন্য কিছু মানে কি বোঝাতে চাইছেন? জাঙ্কুক ভাইয়া মোবাইলের দিকে থেকে চোখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি তে, তুই অন্য কিছু মানে বুঝলি না? আমাকে ডিটেলসে বলতে হবে, না বললে বুঝবো কিভাবে? জাঙ্কুক ভাইয়া অবাক হয়ে বললেন, সিরিয়াসলি? লাইক সিরিয়াসলি? মাই গড, তোকে সব রোম্যান্স টাইপ কথা শেখাতে হবে? আমি চোখ ঘুরিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, কি? উনি হতভম্ব হয়ে আমার হাত ধরে মুচকি হেসে বললেন, শিখতে চাইলে শেখাতে পারি, আমি আবার এইসব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। তুই শিখবি নাকি আমার কাছে থেকে? ছি, আপনি এসব কি বলছেন? কেন, তোর মোটা মোটা বইতে কি এইসব রোমান্টিক টাইপ কথাবার্তা লেখা থাকে না? সেসব কি আপনার কাছে এক্সপ্লেন করতে হবে? ফালতু লোক একটা। বাদ দে তো, এখন আমার পা টিপে দে। যা হাঁটাহাঁটি করলাম না। হাঁটাহাঁটি কোথায় করলেন? মাত্র সবাইকে চা খাওয়ালেন আর ব্যাগপত্র তুললেন, এটাতেই হাঁপিয়ে গেলেন? এই, তোকে এত কথা বলতে বলেছি আমি? চুপচাপ পা টেপ। আমি আপনার দাসী নাকি? মনে কর তাই। মহারাজের আদেশ তুই ফেলতে পারিস না, এত বড় স্পর্ধা তোর এখনো হয়নি। ও, তা আপনি কোথাকার মহারাজ? মহারাজের নামটা কি? আর মহারাজের এমন বেহাল ফকিরের দশা কেন? শাহজাদির খোঁজে বেরিয়েছি তো, তাই এমন মুসাফিরের বেশ ধরতে হয়েছে রে। তুই চুপচাপ পা টেপ। বয়ে গেছে আমার, বসে বসে মোবাইল টিপুন, আমি যাই। বলে ওখান থেকে চলে এসে জিমিনের পাশে বসে পড়লাম। জিমিন ঘুমিয়ে গাদা, মুখের ওপর আছড়ে পড়ছে চুলগুলো। আমি ব্যাগ থেকে একটা রিবন বার করে ওর চুলগুলোতে বেনুনি করে দিলাম, তাও
বেচারির ঘুম ভাঙলো না। জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি মোবাইল দেখে সিটে হেলান দিয়ে শুয়ে আর এক সিটের উপর পা তুলে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছেন। বাতাসের ঝাপটায় ওনার চোখ মুখ একটু পর পর কুঁচকে যাচ্ছে, যা দেখে আমার বেশ হাসি পাচ্ছে প্রচুর। চশমাটা খুলে ব্যাগে রেখে দিলাম। ব্যাগে করে প্রচুর বই নিয়ে এসেছি, বই ছাড়া আমার একদিনও চলে না। আমার কাজে আম্মু বেশ বিরক্ত হয়েছিল, কিন্তু আব্বুর যুক্তির কাছে বরাবরের মতোই হার মানতে বাধ্য হলেন। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটদের কাহিনী পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো আম্মুর ধাক্কাধাক্কিতে। ঠান্ডায় জমে যাবার অবস্থা আমার। আম্মু ফ্লাক্স থেকে এক মগ গরম দুধ হাতে দিয়ে বললেন, খেয়ে নে। আমি দুধ খাই না আম্মু। আম্মু চোখ রাঙিয়ে বলল, খেতে হবে প্লিজ। বললাম তো খেতে হবে। আমি আর না করতে পারলাম না। বইটা ব্যাগে ঢুকিয়ে রেখে কোনো মতে 8 গ্লাস দুধ খেলাম। বাকিটা আম্মুর হাতে দিয়ে বললাম, আর পারছি না প্লিজ। আচ্ছা রাখ, আর খেতে হবে না। ধন্যবাদ তোমায় আম্মু। ঢং করতে হবে না, সারাদিন বাপের পিছনে পড়ে থাকিস, এখন আসছিস ধন্যবাদ দিয়ে নাটক করতে। যাও যাও, আর বলবো না। আম্মু মুখ বাঁকিয়ে চলে গেলেন। আমি ঠিকঠাক করে বসলাম সিটে। তারপর বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চলে গেলাম গভীর ঘুমে। কারোর ধাক্কায় ঘুম থেকে জেগে উঠলাম আমি। জাঙ্কুক ভাই আমাকে ধাক্কাচ্ছেন। আমি চোখ খুলে লাফ দিয়ে উঠে বসলাম। এ কি, আপনি আমার রুমে কেন? আমি কিন্তু আম্মুকে ডাক দিব, বের হন আমার ঘর থেকে। জাঙ্কুক ভাইয়া এ কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, সিরিয়াসলি ম্যান, তুই এতটা বোকা? চশমা কই তোর? আরে আমার চশমা কই? নিশ্চয় আপনি লুকিয়েছেন। আরে গাধি, তুই চারপাশে তাকিয়ে দেখ, এটা ট্রেন, তোর বস্তি টাইপ রুম না। এতক্ষণে আমার হুঁশ আসলো। প্রচুর লজ্জা পেলাম। উনি বললেন, আর লজ্জায় পেতনি হওয়ার দরকার নেই, ওঠ এবার, চলে এসেছি তো গ্রামে। তাই নাকি? তারপর গলার স্বর নামিয়ে বললেন, শেহজাদিকে তো পরি পরি লাগছে। এত পরি পরি লাগলে তো আমি আর তার আশেপাশেই থাকতে পারবো না। ওহ জাঙ্কুক, তুমি কি পাগল ছাগল হয়ে যাচ্ছ? একটা মেয়ের জন্য এতটা বাহানা না করলেও পারো। এই, আপনি মিনমিন করে কি বলছেন? বুড়ো কুচকে সন্দেহ গলায় বললাম আমি। তুই মুখ চোখ ধুয়ে নে, তোকে পুরো গ্রাম্য ফকিনি লাগছে বলে আমার হাতে পানির বোতল ধরিয়ে চলে গেলেন। আমি অবাক হয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। গ্রামে এসেছি আজ 5 দিন। প্রচুর মজা করে কাটাচ্ছি। শীতের কাপড় যেগুলো এনেছিলাম সেগুলো আম্মু আর জাঙ্কুক ভাইয়া সব বিতরণ করে দিয়েছেন। সারা গ্রাম আমি এবং জিমিন ঘুরে বেরিয়েছি, প্রচুর মজা করেছি। কিন্তু আজ 2 দিন কেউ আমার সাথে খুব একটা কথা বলছে না। সবাই যেন গোপনে কিছু একটা করার চেষ্টা করছে। শুধু জাঙ্কুক ভাইয়াই হাসি খুশি মনে ঘুরে বেড়াচ্ছেন আর আমাকে দেখলেই বলেন, কেমন লাগলো আমার মজা? মানে? উনি দাঁত বের করে হাসি দিয়ে বললেন, তোকে বলিনি, চুপ থাক। আমি মুখ ভেঙে চলে গেলাম। পুকুর পাড়ে জিমিনকে দেখে আমিও গেলাম। জিমিন সুগার সাথে ঝগড়া করছে, কারণ জিমিনকে সুগার নৌকায় উঠতে দিচ্ছে না। সুগা পুকুরে মাছের খাবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সুগা হলো আমাদের দুঃসম্পর্কে মামার ছেলে। গ্রামের বাড়িতে কেউ না থাকায় এখন এই বাড়িতে ওরাই থাকে। আপু দেখো তো, ওই সুগা আমার নৌকায় তুলছে না। দাঁড়া, আমি বলে দেখি। এই সুগা, আমাদেরকে নৌকায় তোল না প্লিজ। তোমাদের নৌকায় ওঠা নিষেধ বললেই হলো। পিছন থেকে জাঙ্কুক ভাইয়া বলে উঠলো, অবশ্যই অবশ্যই, তোরা যদি উঠতে চাস তাহলে আমার সাথে উঠতে হবে। পাগল হয়ে গেছে নাকি আমরা? মাছ পুকুরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতলব খালি। উঠলে ওঠ, না উঠলে ভাগ। এই জিমিন, চল, তুই উঠবি তো? উঠবো। তাহলে চল। এই সুগা, নৌকাটা এদিকে নিয়ে আয়। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আর কেউ চাইলে যেতে পারে। আমি দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলাম। নৌকাটা সামনে এনে রাখতে আমি এক লাফে গিয়ে পাটাতনে বসে পা দুটো বরফ শীতল পানিতে ডুবিয়ে দিলাম। জাঙ্কুক ভাইয়া একগাল হেসে আমার মুখোমুখি অন্যদিকে বসে দাঁড় বইতে লাগলেন। নৌকার মাঝখানে বসে জিমিন আনন্দে বারবার চিৎকার করছে। তখন আকাশ কেমন লালচে রং ধারণ করেছে। বাড়ি ফেরার পর দেখি পুরো বাড়িতে একটা আলাদা ভাব, যেন কোনো উৎসব হবে। ফুল দিয়ে সাজানো হচ্ছে। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক ভাইয়া আমার মুখের ভাবভঙ্গি দেখে বোধহয় কিছু আজ করতে পারলেন। হাতে পানির গ্লাসটা দিয়ে বললেন, ছাদে যাবি? চল। আপনি যান। যাবি না? আসছি আমি, আপনি আগে যান।
ঠিক আছে। কিছু সময় পর আমি ছাদে এলাম। ছাদটা বেশ বড়, টবে লাগানো গাঁদা ফুল, আরো অনেক শীতকালীন বিভিন্ন ফুল। নারকেল গাছের লম্বা পাতাগুলো বাতাসে দুলছে, বেশ ঠান্ডা লাগছে আজ। শেষ বিকালের রোদের নরম নরম ভাবটা আমার বেশ পছন্দ হয়েছে। সময়টা যদি থেমে যেত এই শেষ বিকালের সোনার চেয়েও দামি রোদটুকুতে, তাহলে পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। গুচ্ছ গুচ্ছ শুকনো জলপাই গাছের পাতাগুলো বাতাসে আমার উপর আছড়ে পড়ছে। বাড়ির পাশেই গাছটা ঝাঁকড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। এমন রোমাঞ্চকর একটা মুহূর্ত প্রিয় মানুষটার সাথে কাটালে মন্দ হতো না। আমি চশমাটা খুলে গায়ে জড়ানো শালটা দিয়ে কাঁচটা পরিষ্কার করে নিলাম। পেছন থেকে জঙ্কুক ভাইয়া বলে উঠল, তুই জানিস বাড়িতে সব কেন হচ্ছে? আমি চমকে পিছনে ফিরে বললাম, না তো। জানতে চাস? সিরিয়াসলি ইস্যু না হলে জানতে চাই না। সিরিয়াস বিষয়, এবং সেটা তোর আর আমার জীবনের জন্য সিরিয়াস বিষয়। আমি হুট করে মুখ তুলে চাইলাম ওনার দিকে। বুঝতে না পেরে বললাম, মানে? মানে তোর আর আমার বিয়ে। শেষ রোদের সোনা ঝরানো রোদ যেন চিৎ করে উঠল হঠাৎ। চারপাশে যেন অসংখ্য শীতের পাখিরা বিচরণ করছে। তাদের কিচিরমিচির শব্দে আমি যেন অদ্ভুত অনুভূতি টের পেলাম। বললাম, মানে? মানে তোর সাথে আমার বিয়ে। সহজ কথাটা বুঝতে পারছিস না? এই তুই কি এখনো বার্লি খাস, নাকি বই পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গিয়েছে তোর? চুপ থাকেন তো। আর আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আমার বিয়ে আর কেউ জানেই না। সবাই সবকিছুই জানে রে, শুধু তুই লিখিকা হয়ে বুঝলি না। কি বুঝিনি? এই যে সবাই বোঝে যে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব। ইভেন তোকে বিয়ে করে নিজের বউ বানানোর জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে চলে এসেছি। সবাই জানে, আর তুই বুদ্ধু, কিছু বুঝতেই পারলি না। কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে ঝড়ের বেগে বয়ে গেল। আমি ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। উনি চোখের সামনে চুটকি বাজিয়ে বললেন, কি রে ভাবুক দেবী, আবার কই হারিয়ে গেলি? আমি থতমত খেয়ে বললাম, মিথ্যা কথা বলার জায়গা পান না। নিজের চোখে সবকিছু দেখে তোর কাছে সব মিথ্যা মনে হয়? জি হয়। এমন সময় সুগা ছাদে এসে বলল, কি জঙ্কুক ভাইয়া, নতুন বউর সাথে এখনই গুজুর গুজুর ফুসুর ফুসুর করো? ছি, তুমি যে এত পর ভাব আমাদের জানতাম না। এইটুকু বলে সুগা চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি হাবলাকান্তর মতো দাঁড়িয়ে আছি। তার মানে এসব সত্যি, সবাই জানে, আর আমাকে কেউ জানায়নি। কি আমাকে বিয়ে করবি না? জানি না। তাহলে না করে দি। তোর যখন এতই কনফিউশন হচ্ছে। আরে আমি কি বলেছি নাকি? ওকে বল তাহলে, জাস্ট 1 মিনিট দিচ্ছি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব কি করে? তোকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। সহজ টেকনিক মানে? মানে তুই চোখ বন্ধ করে ভাব, তোর ভাবনায় বর হিসাবে যদি আমি আসি, তাহলে তুই ফটাফট বলে দিস যে আমাকে বিয়ে করতে চাস। সিম্পল। এত সোজা? উনি আমাকে নিজের কাছে টেনে নিলেন, কোমর জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বললেন, এত সোজা? ভালোবাসিস তো আমাকে? দেখবি সব সোজা। আমি হুট করে ওনার চুলগুলো টেনে ধরে বললাম, ভালোবাসি তো শেষ বিকালের সাদা ভুট্টাকে। বলেই জিভায় কামড় দিলাম। ইস, কি বলে ফেললাম। উনি ভুরু কুঁচকে বলে উঠলেন, কি বলিস? আজব কথা। কিছু না। জানিস তো তুই যে আমার শেহজাদি? না। ধুর, তুই এত বোকা কেন? আমি আবার কি বোকামি করলাম? আমি তোকে ভালোবাসি তো। ভালোবাসার মানবী আমার কাছে সব সময় অচিনপুরের শেহজাদি। যেমন তুই এখন সেই জায়গাটা দখল করে নিয়েছিস। উনি বাঁকা হেসে আমাকে বললেন, চোখ বন্ধ করে বল তুই আমায় বিয়ে করবি কি না। আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। প্রথমে ভেসে উঠল শেষ বিকালের রোদে জঙ্গলে বসে থাকা মানবটার চেহারা। কুচি করা রোদের টুকরায় যার চেহারা উজ্জ্বল রং হয়ে ফুটে উঠেছে ভালোবাসার অদ্ভুত অনুভূতির মতো। হ্যাঁ, একেই তো চেয়েছিলাম মনে প্রাণে। ওই যে আমার মানবটা সামনে দাঁড়ানো, জঙ্কুক ভাইয়া। আমি চোখ খুলে বললাম, রাজি। উনি আমার হাত ধরে টেনে নিয়ে নিচে আসলেন। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটা মানবী আমাকে আর ওনাকে দেখে মুখ টিপে হাসলেন। সুগার আম্মু বলে উঠল, দুজনকে বেশ মানিয়েছে তো, মাশাআল্লাহ। জঙ্কুক ভাইয়া বলল, আমার বউ তো বিয়েতে রাজি, যান সবাই মিলে সুন্দর করে বিয়ের ব্যবস্থা করুন। বলেই হ্যাঁচকা টানে আমাকে নিয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুম থেকে ভেসে আসলো সবার হাসির শব্দ। আম্মু, আব্বু, আম্মু, মামুনির মুখে ফুটে উঠল
সুখী ভাবে লাগছে আভা। পুকুর পাড়ে দুপাশে জঙ্গল ঘেরা। জঙ্কুক ভাইয়া বলল, যাবি আমার অচিনপুরে? তাহলে চল বলে আমার হাত ধরে হাঁটতে লাগলেন, মুখে প্রশান্তির উষ্ণ হাসি, নয়নে অন্তরিক্ষের ভালোবাসার অদ্ভুত অনুভূতি। টের পেলাম বুকের ভেতর কেমন ভালো লাগার অদ্ভুত সুখ। শেষ বিকালের রোদে ভালোবাসার মানুষটার সঙ্গে অচিনপুরে হারিয়ে যাওয়ার ইচ্ছেটা পূরণ হবে। আমার অজানা একতরফা ভালোবাসাটাও যে শুরু হয়েছিল কোনো এক গল্পের রূপকথার অজানা রাজ্যতে, শেষ বিকালের মিষ্টি রোদে।